আজ আমাদের মাঝে সেলিব্রিটি আড্ডাতে যিনি উপস্থিত রয়েছেন তিনি অনেক গুণের অধিকারী। তিনি তার এই প্রজন্মের কিছু মিউজিক ভিডিও দিয়ে বেশ নাম কামিয়েছেন। শুনবো তার গানের সাথে পথ চলার গল্প। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এটির মিউজিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী পুষ্পিতা মিত্রকে। আপু, আপনাকে আমন্ত্রণ এটির মিউজিকের আয়োজনে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে, কারণ আপনার প্রত্যেকটা গানই বেশ পরপর যে কটা গান আপনি রিলিজ দিয়েছেন, স্পেশালি মিউজিক ভিডিও, প্রত্যেকটা গানই বেশ দর্শকরা পছন্দ করেছে। তো রিসেন্ট যে গানটা হয়েছে সেটা মধু নিয়ে একটা গান। হ্যাঁ, মধুকে আপনার পছন্দ? মোটামুটি। আচ্ছা, গানের শিরোনামে মধু আছে, তো একটু জানতে চাই এই গানের লেখাতে পুরো গানের মধ্যে কতটা মধু ছিল? পুরোপুরি আসলে পুরোপুরি মধু ছিল। কারণ হচ্ছে এই গানটা আমার বিশেষ করে আমি যতগুলো গান গেয়েছি সবগুলোর মধ্যে এই গানটা আমার অনেক বেশি ভালো লাগে। সেটার কারণ হচ্ছে আসলে আমরা সবসময় চাই যে হ্যাঁ, দুঃখের গান গাই, সুখের গান গাই, একটু এই গানটা হচ্ছে একটু ফুরফুরে টাইপ। ফুরফুরে টাইপ বললাম কেন, যেহেতু একটু নাচানাচি, একটু বিটের গান, সো এই গানটা আমার ভালো লাগে। তো মধু আসলে পুরোটা এটাই বলবো, কারণ এই গানটা আকাশ মাহমুদের সাথে আমার ডুয়েট গাওয়া হয়েছে। এই গানের কথা মানে গানটার এত সুন্দর কথা লিখেছেন সোহেল খান ভাইয়া। মিউজিক ভিডিও, অডিও সবকিছু মিলে দুর্দান্ত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদেরকে আবারও দেখানোর জন্য। থ্যাংক ইউ। তো গানের সাথে পথ চলাটার শুরুটা হয়েছিল কিভাবে, একটু ছোট্ট করে জানতে চাই। শুরুটা হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে চিটাগংয়ে। তো আমার ফ্যামিলিতে যারা আছে মোটামুটি একটু একটু সবাই গান গাইতে পারে, কিন্তু প্রফেশনালি কেউ না। তো আমি যেহেতু আমার ফ্যামিলিতে সবার ছোট, সবারই সাপোর্ট ছিল, সবাই চাচ্ছিল যে আমি যেন প্রফেশনালি এই জায়গাটাতে আসি। একদম 4 বছর বয়স থেকে আমি গান শিখি। প্রথমে ফ্যামিলির কাছে, আমার মেজো বোন গান গাইতে পারে, ওর কাছে গান শিখতাম। এরপরে আস্তে আস্তে করে ধীরে ধীরে টিচার, এই তো এভাবে করে হয়ে গেল। আর এখন তো প্রফেশনালি কাজ করছি। আচ্ছা, পরপর অনেকগুলো মিউজিক ভিডিওতে আপনি কাজ করেছেন, ভালো গান উপহার দিয়েছেন। মিউজিক ভিডিও এখন এই ট্রেন্ডে করাটা কতটুকু জরুরি? এখন আসলে ব্যাপারটা বলতে গেলে আসলে বলতে হচ্ছে, এখন মানুষ গান শুনতে যতটুকু আগ্রহ না দেখায়, দেখার জন্য ততটা আগ্রহ দেখায়। কারণ এখন মানুষ চিন্তা করে, আপনি যদি একটু ভেবে দেখেন বা একটু ঘেটে যদি দেখেন, তাহলে এখন মানুষ চিন্তা করে যে ও একটা অডিওর জন্য মিউজিক পেমেন্ট এত দিব, কিন্তু আপু ভিডিওর জন্য অনেক বাজেট, কিন্তু 5 লাখ টাকা বাজেট, অনেক অনেক বাজেট নিয়ে ভিডিও হবে। কিন্তু দেখা যায় অডিওটা ভাইয়া কোথায় করছেন, কি করছেন? আপু এখানে করছি। কেন? মানে অডিওটাই কেন? ফোকাসটা আসলে এখন অডিওর দিকে দেওয়া হয় না, ভিডিওর দিকেই দেওয়া হয় বেশি। মিউজিক ভিডিও হবে, এখানে হবে, এফডিসিতে হবে, এই চিন্তাটা করে আর কি। আচ্ছা, এই চিন্তাটা করাটা আসলে এই ট্রেন্ডের অনুযায়ী ঠিক আছে, বাট কি আদৌ গানের জন্য এটা সুইটেবল? গানের সাথে কি জিনিসটা যায়? আমার মনে হয় যে আসলে ওইটাও বলবো না যে ভিডিওর দিকে ফোকাসটা দেওয়া উচিত না, বাট আমি এটা বলবো যে অডিওর দিকেও সবাইকে ফোকাসটা দেওয়া উচিত। আসলে দুইটাই যদি আপনি গতানুগতিক যদি ভালো না হয়, তাহলে মানুষ বলবে যে ওইখানে গিয়ে কমেন্ট করবে যে গানটা তো ভালো হয়নি, ভিডিওটা ভালো। ঠিক, আমি চাই যে সবাই এটা বলুক যে দুইটা মিলেই ওভারঅল ভালো হয়েছে। আসলে যেহেতু যুগের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে এবং দর্শকদেরও চাহিদা যেটা সেটাই আমাদের পূরণ করার আমাদের আসলে দায়িত্ব, দর্শকদের খুশির অনুযায়ী। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে আমরা কিন্তু আপডেটেড যুগে এসেছি এবং আইটি রিলেটেড বিষয়ে যদি আমরা একটু তাকাই, এআই এর প্রযুক্তির ব্যবহার এবং সেখানে এআই দিয়ে গানও বানানো হচ্ছে। তো কি মানে কি মনে হয় যে আগামীতে ফিউচারে কি এআই সিঙ্গারদেরকে রিপ্লেস করতে পারবে? এটার জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি, কারণ এই যে এই ব্যাপারটা আসার পরে আমি দেখলাম যে কেউ একজন যিনি গীতিকার গান লিখেছেন, আপু আপনার একটা গান পাঠাচ্ছি, পাঠানোর পরে এবার কি হলো, ওমা দেখলাম যে কেউ একজন গেয়েও দিল, আবার মিউজিকও সাথে। ভাই এভাবে কেন? ও আমি না এআই দিয়ে তারপরে করে আপনাকে পাঠিয়েছি আপু। এইটার কারণে আসলে আমার মনে হয় যে ইফেক্টটা পড়ছে আসলে আমাদের উপরে। কারণ হচ্ছে যে কেউ চাইলেই গান গেয়ে দিচ্ছে, লিখছে, মিউজিক করে, আবার আমাদের গানগুলো দেখা যায় যে আমরা একটু টিকটকে দিলাম বা একটু ফেসবুকে আমাদের নিজেদের পেজে পোস্ট দিলাম, সেখান থেকে দেখা যায় পুরোটা নিয়ে এআই এর মাধ্যমে করে পুরোটাই তাদের চ্যানেলে আবার ইউটিউবে দিয়ে দিচ্ছে, যেটার ইফেক্ট এসে পড়ছে আমাদের যে এত কষ্ট করা, অনেক বেশি এফেক্ট করছে। এবং আসলে যারা সঙ্গীত শিল্পী আছেন তাদেরও কাজ কিন্তু কিছুটা হারিয়ে যাচ্ছে। এটা ইউজ করা যায় পজিটিভ ওয়েতে, রাইট? যে ভালো কোনো কাজে যখন মিউজিকের প্রয়োজন হবে ইউজ করা अवेलेबल হয়ে গেছে একদম। আপনি ইউটিউব, ফেসবুক দেখলেই দেখবেন একদম কি হচ্ছে। আরে বাবা, 2 দিন আগে একটা গান রিলিজ হলো, অরিজিনাল গানটাই নাই,
কিন্তু এআই দিয়ে অনেক একটা গান। হ্যাঁ আচ্ছা, আমরা আরো কিছু কথা বলবো আপু, এখন একটা গান শুনে নেই, গানে গানে কথা হোক। কোন গানটি শোনাবেন আমাদের? আচ্ছা, আমার নিজের আসলে অনেকগুলো মৌলিক গান করা, তো সেক্ষেত্রে আমি একটু ফোক গানটা বেশি গাই এখন, যদিও ক্লাসিক শিখেছি আমি, বাট এখন ফোকটা গাই। ফোকটাই এখন ওই ঘরানার হয়ে গেছি আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে এই গানটা আমি জাস্ট গিটার দিয়ে কভার করে দিয়েছিলাম, বেশ ভাইরাল আর কি। এখন যেহেতু ভাইরালের যুগ, ওই ওয়ার্ডটাই বললাম আসলে ভাইরাল, তো এটাই গাচ্ছি। ওকে। এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না, তোমারে ভুলিতে গেলে বারে যন্ত্রণা। ওরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো, বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো, না জানি কি মন্ত্র দিয়া মন কাইরা নিছো। বড় মায়া বড় মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো। এই গানটা আমার খুবই পছন্দের গান। মন্ত্র আসলে গানই মনে হয় মেন মন্ত্র, মায়াটা লাগিয়ে যায়, একদম মায়া হয়। আচ্ছা, এখন তো খুব কম্পিটিশন, যেহেতু এআই তো একটা চ্যাপ্টার গেল, সেটা যদি আমরা মনে করি যে না, সিঙ্গারদের আসলে মানুষকে তো রিপ্লেস করা যায় না, এআই তো তৈরি করেছেই মানুষ, তাই না? তো সেটা হয়তো বা একটু কম্পিট হতে পারে আগামীতে, একটু নেগেটিভলি পজিটিভলি, বাট মানুষ তো মানুষই, সিঙ্গার তো সিঙ্গারই, তাই না? এছাড়া এখন এই প্রজন্মে বেশ দুর্দান্ত কিছু শিল্পীরা কাজ করছেন, যারা আসলে খুব ভালো ধামাকাদারি গান উপহার দিচ্ছেন। এবং কিছু সেক্টরে আমরা দেখি, যেমন কিছু শিল্পী আছেন, যদি আমাদের দেখি 90s এর যারা শিল্পী আছেন, তারা কিন্তু কোনো মিউজিক ভিডিওতে সেই সময়তে ইনভলভ না হলেও তাদের সিনেমার গান দিত, তারা এখনো আছেন আমাদের মাঝে। এবং এখনই যেমন ট্রেন্ড এসেছে মিউজিক ভিডিও, দেখা যাচ্ছে সিনেমা থেকে মিউজিক ভিডিওতে বেশ মানুষ বেশি জোর দিচ্ছে। প্রজন্ম ওয়াইজ প্রজন্ম আরও চেঞ্জ হবে। তো এই ব্যাপারগুলো নিজের মধ্যে কেমন করছেন এবং কম্পিটিশন কাকে মনে করছেন? আমি আসলে সবসময় প্রতিযোগিতা নিজের সাথে করি, যে আমি কিভাবে একটু ভালো কাজ দিয়ে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো সবার কাছে। তো এখন যেহেতু আসলে আগে তো মানুষ আসলে শুনতো, আমি শুরুতে যেটা বলেছি, এখন মানুষ শুনেও আবার দেখেও, বরং শোনার থেকেও আরো দেখার আগ্রহটা যেহেতু বেশি, সুতরাং আমরা আসলে ওই যে মানে লাইন যেদিকে চলছে আমরা ওই দিকেই চলবো, গো উইথ দ্য ফ্লো, একদম। তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে এখন বর্তমানে যেটা চলছে আমরা ওইভাবে যেহেতু চলছি। তো আমিও আসলে অনেকগুলো মিউজিক ভিডিওতে আমি নিজে মডেল হয়েছি, এমনও আছে, বাট রিসেন্টলি করছি না, এটা অনেক কষ্ট মডেলিং করা। তো আমি আসলে নিজেও ভিডিও করি অনেকগুলো আমার নিজেরই গানে, করা উচিত আসলে। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি একটা গান একজন লিখেন, একজন সুর করেন, একজন মিউজিক করেন, ভিডিও করেন, আরেকজন গান, কিন্তু দেখা যায় যে আপনি যদি চিন্তা করেন, আমরা শুধুমাত্র ভিডিওতে যিনি আছেন ওনাকে আমরা দেখি বা চিনি, পেছনে যারা আছেন ওনাদের খবর আমরা আসলে নিই না। এই গানটা আসলে কে লিখেছেন, কে সুর করেছেন, এত কিছু আমরা চিন্তা করি না। তো দেখা যায় এখন যে ব্যাপারটা হয়, একটা গান যখন করি, আপু এই গানটাতে আপনি মডেল হন প্লিজ, কারণ এই গানটা খুব ভালো, আমরা চাই মানুষ আপনাকে দেখুক, আপনাকে চিনুক। এটা আসলে আমার বেলায় না, এখন আমার সাথে মানে আমার আশেপাশে আমার সাথে যারা কাজ করছেন সবার বেলায় সেটা হচ্ছে। কিন্তু আগেকার দিনে এই যে রুনা লাইলা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনারা তো কখনো চিন্তাই করেনি যে আমাদের একটা গানে লিপ পার্ট দিতে হবে, মানুষ আমাদেরকে চিনুক, মানে ওইভাবে মানুষ তখন খুঁজে নিয়েছে ব্যাপারটা। আসলে এখন কিন্তু সেটা নেই, এখন আমাদেরকে দেখাতে হবে যে এটা আমি আসলে। ওই যে কিছু কথা বলে না যে নিজের ঢোল নিজেই পেটাতে হবে, কিছু করার নেই আসলে, একদম। আচ্ছা, গান নিয়ে তো পথ চলা, গানের চর্চা কতটুকু করা হচ্ছে? এখন একটু কম কেন হয়, মানে চর্চা বলতে একটা হারমোনিয়াম নিয়ে বসে প্র্যাকটিস করাটা, সেটা একটু কম করা হয়। এছাড়া আমি আসলে সারা দিন বাসায় গান গাইতে থাকি, সারা দিনই গাই, সেটা একটা গান শুনলাম, সেটা হ্যাঁ প্র্যাকটিস হয়ে যায় এভাবে। আচ্ছা, এবার আরেকটি গান শুনবো, আপনি এত সুন্দর গান করেন, আসলে গানে গানে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, এই গানটা হচ্ছে, আমি একটু ছোট করে বলি যে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটাতে কিনা শুধুমাত্র 4 মাসে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে।
বাহ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, খুব তাড়াতাড়ি। তো ওইখানে আমি অনেক সময় আমার মৌলিক গান দেই, আমি গিটার দিয়ে কাভার করে গান দেই। তো রিসেন্টলি আসলে আমি মৌলিক গান অনেকগুলো করেছি, এই গানটা এখন রিলিজ হয়নি, এটিএন বাংলার পর্দায় গেয়ে দিয়ে যাই। আনরিলিজ ট্র্যাক। দেখলে তোমায় বুঝি আমি কত বাসো ভালো, মনের সাথে মন মিলাইয়া আড়াল দিয়া চলো, আর থাইকো না দূরে সরে হৃদয় দোয়ার খোলো, সাহস কইরা মনের কথা সামনে আইসা বলো, সাহস কইরা মনের কথা সামনে আইসা বলো। এই গানটা আসলে এর বেশি লাইন শোনানো যাবে না। বাহ, সুন্দর একটি গান। একটু মানে একটা ইন্টারেস্ট জাগিয়ে রাখলেন আপনি, যাতে পরবর্তী দর্শকরা এই গানটা খুঁজে নেয়। সো আমরা আপকামিং এটা পাবো এই গানটা, রাইট? আচ্ছা, তো এখন তো সবাই চায় যে তাদের এমন কিছু গান তারা রেখে যায় যাতে পরবর্তীতে হয়তো বা 15-20 বছর পরে সেই গানগুলো যেমন মানুষ খুঁজে নেয়, যেমন আমরা 90s-এর পুরোনো দিনের গানগুলো খুঁজে নেই। তো সেরকম কাজ, এবং আপনি কভার করছেন প্লাস আপনার মৌলিক গানগুলো দিচ্ছেন, ফিউশন রিলেটেড কোনো কাজ করার ইচ্ছে আছে? আসলে ওই যে গান বাঁচিয়ে রাখার যে ব্যাপারটা বললেন, যদি আমি একটু বলি, আমি জানি না কে কে আমার এটা অপরাধ মানে নিবে কিনা, কিভাবে নিবে, কিন্তু এখন যে গানগুলো হয় সেগুলো আসলে 90s-এর মতো বেঁচে থাকে না। কারণ বেঁচে থাকে না সেটা হয়তো বা আমাদের দোষে হতে পারে, আমরা হয়তো ওইভাবে ওই যে অডিও ভিডিও লিরিক টিউন মিউজিক ওইগুলাতে আমরা ফোকাস করি না। বা আমি এমন অনেক সিঙ্গারকে দেখেছি, বা আমি যদি আমার কথাও বলি, আমরা এখন ওইভাবে মানে রুনা লাইলা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনারা যেভাবে করে একটা গান রেকর্ডিংয়ের জন্য 10 দিন ধরে প্র্যাকটিস করে স্টুডিওতে এসে 2-3 ঘন্টা টাইম নিয়ে তারপর রেকর্ডিং করতেন, আমাদের কাছে ওইটা না। আমরা দেখা যায় এখন যারা আমরা আছি, আমরা গেলাম স্টুডিওতে 10 মিনিটে গান শেষ। মানে ওনাদের মতো লিজেন্ড যারা, ওনারা এত টাইম নিয়ে করতেন, আর আমরা গান শেষ। এবং কো আর্টিস্ট, কো সিঙ্গার কে আছেন তার সাথে মনে দেখাও হয় না, দেখা হয় না। আমরা ওই যে 10 মিনিটে কাজ শেষ, ছবি তুললাম, ভিডিও করলাম, চলে আসলাম। তো আপনি ওই সময়টা আসলে চান না, তাই না? হ্যাঁ, আপনি ওই সময়টা ফিল করতে চান যে আমি আসলে ওইটা চাই। কেন? কারণ আমার কাছে মনে হয় যে 10 মিনিটে একটা গান করে ফেললাম, সেখানে কোন জায়গায় ভুল হলো, কোন জায়গায় কি হলো, সেটা তো আমরা নজরে নিলাম না। মানে গিয়ে আসলাম তো শেষ, এবার গানটা দেখা যায় যে অনেক সময় আমার লাইভ যদি ভালো থাকে, সেটা মিলিয়ন মানুষ শুনছে, কমেন্ট করছে, 2 দিন পরে আর গান নেই। আবার কিন্তু অনেক 3-4 বছর আগে রিলিজ করা গানও হঠাৎ করে আবার হঠাৎ করে হয়ে যায়। এটা আসলে মানে হয় না যে ইউটিউবে যখন আমরা গান দেই, কোনটা যে কখন আসলে লেগে যাবে আমরা আসলে জানি না। আসলে ইউটিউবে এত প্রচুর গান আসছে, দর্শকরা আসলে কোনটা পিক করবেন সে কারণে হয়তো বা কোথাও না কোথাও মিস হয়ে যায় দর্শকদের কাছে। এবং দর্শকরা যখন ভালো লাগে, এই যে বললাম 3 বছর 4 বছর পুরনো গানও তারা বের করে আবার নতুন করে শোনে। তো এটা আসলে বলা যায় না কখন দর্শকদের কি ভালো লেগে যায়। যেমন আমি আপনাকে বললাম ওই যে বড় মায়া লাগেছো যে গানটা আমি গাইলাম, এটা হচ্ছে বাউল সালাম সরকারের লেখা, অনেক আগের একটা গান। আমি জাস্ট আড্ডাতে আমার কাছে মনে হলো, আচ্ছা এই গানটা, আমি একটু পুরোনো দিনের গান শুনি, সেটা ফোক আধুনিক যাই হোক না কেন, তো আমি চিন্তা করলাম যে এই গানটা শুনি, তো গাইলাম একটু। আপনি বিশ্বাস করবেন না আপু, আমার অন্য আরেকজনের আইডিতে সেটা দেওয়া হয়েছিল ফেসবুকে, প্রথমে একদিনে আমার 22 মিলিয়ন হয়েছিল। তাহলে চিন্তা করেন, এই গান কিন্তু নতুন কোনো গান না, এটা অনেক পুরনো একটা গান, জাস্ট আমি গিয়ে দিয়েছিলাম, কভার করেছে। তো মোটামুটি আসলে ইচ্ছে আছে ভালো কাজ করার। রিসেন্টলি একটু ফিউশন করে আমি কয়েকটা ফোক গান করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা প্রত্যাশা করছি আমরা আগামীতে কিছু ফিউশন রিলেটেড গান আপনার কাছ থেকে পাবো। গানের এই পুরো জার্নিতে, এই মুহূর্তে এসে কি মনে হয় প্রাপ্তির জায়গাটা আপনার জন্য কতটুকু? অনেকটা, আসলে মানে আক্ষেপ নেই কোনো কিছু নিয়ে। সেটার কারণ হচ্ছে আমি আপনাদের সবার ভালোবাসায়, দোয়ায় আমি মোটামুটি এখন আমি যতটুকুতে আছি, আমার কোনো আফসোস নেই যে এটা কেন হলো না। আর আমি সব সময় আসলে, অনেকে আছে না যে অন্যকে দেখে মনে করে এটা হলো, আমি কেন হতে পারলাম না। আমার কাছে আসলে ব্যাপারটা না, আমার কাছে মনে হয় যে আচ্ছা আমার সাথী তো, আমার সঙ্গী, সে একটা জায়গায় গিয়েছে, তো সে জায়গা থেকে আমি আসলে প্রাপ্তি কেন বলবো, খুশি কেন বলবো, কারণ এত অল্প সময়ের মধ্যে আমি দেশে এত শো করছি। আমি দেশের বাইরে গিয়েও 3টা দেশে গিয়ে আমি শো করেছি।
সো প্রাপ্তি যদি বলি, একটা স্টেজে যাই, 1 লাখ মানুষ আমার গান শুনছে, স্টেজের নিচে মানে স্টেজের উপরে দাঁড়িয়ে আমি দেখি যে হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমার গান শুনছে, নাচানাচি করছে, হাততালি দিচ্ছে। আবার দেশের বাহিরে গিয়ে যেটা দেখলাম, সেখানেও দেখলাম ব্যাপারটা এরকম। আমি তখন মনে মনে চিন্তা করে আসলে আফসোস কেন থাকবে, মানে এই গানটা পারি, গানটা করি বলেই তো আজকে এত মানুষের ভালোবাসা পাচ্ছি। আমি স্টেজ থেকে নামার পরে আপু একটা ছবি তুলবো, আপু একটা ছবি তুলবো, এই ব্যাপারটা আসলে ভালো লাগে। প্রাপ্তি হয়ে গেছে, আসলে আফসোস নেই আর। আচ্ছা, এই প্রজন্মে কাদের গান শোনা হয় বেশি? আমার অনেকের গান শোনা হয়। আমি আসলে নির্দিষ্ট কারোর নাম বলতে পারবো না, কিন্তু যার গানই দেখা যায় যে আমাদের তো সামনে আসে, তো যার গানই ও সুরটা সুন্দর বা গেয়েছে তো ভালো, এভাবে করে চিন্তা করে যখন একটু কানে লেগে যায় ওই গানটা গিয়ে শুনি, সেটা যার গানই হোক। আচ্ছা, এমন কোনো গান আছে যে গানটা শোনার পর মনে হয়েছে যে আমি গাইলে আরো বেটার করতাম? ওই যে বললাম, ওই আফসোস আমি করি না যে এটা যদি আজকে আমার হতো তাহলে মনে হয় ভালো হতো, ওইটা আমি করি না। আমি মনে করি যে আমাদের উপরওয়ালা তো যার রিজিকে যেটা রেখেছেন তার জন্য সেটাই হবে। আচ্ছা, আফসোস যেহেতু নেই, কিন্তু এমন কোনো গান আছে যে গানটি আপনার আবার ইচ্ছে আছে যে আবার নতুন করে আপনি সেই গানটি গাইবেন? হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক গান শুনে আমার ইচ্ছে হয়, যে কারণে আমি দেখা যায় আমার যারা ফ্রেন্ড আছে কয়েকজন, তাদেরকে আমার বাসায় ডেকে বা আমার বাসার ছাদে, তখন আমরা ওই যে গিটার বাজিয়ে তারপরে কাভার করে আমার আইডিতে বা পেজে আমি পোস্ট করি। আচ্ছা, তো গানের সাথে পথ চলাতে তো অনেক মেমোরিজ হয়েছে, ভালো খারাপ সবকিছু মিলে একটা ইন্টারেস্টিং মজাদার কোনো স্টোরি শুনতে চাই। আসলে মজাদার অনেক কাহিনী হয়, শুধু একটা বলি, সেটা হচ্ছে আমি ভাঙাতে গিয়েছিলাম একটা শোতে। তো ভাঙাতে একটা শোতে গেলাম, অনেক অডিয়েন্স ছিল, এখন ছবি তাদের তুলতেই হবে। আচ্ছা, হ্যাঁ, আমার সাথে পলাশ ভাইও ছিল, গামছা পলাশ ভাই। তো ওই শোতে তাদের মানে ছবি তুলতেই হবে। এখন সত্যি কথা বলতে আমি কিন্তু ছবি তুলতে চেয়েছিলাম, আমার ভালো লাগে, আমি কখনো না তুলবো না এটা করি না। আমার কাছে মনে হয় যে আমাকে ভালোবাসে, আমার গান শুনে, সেই জায়গা থেকে তুলছে। কিন্তু পলাশ ভাই বললো যে তাড়াতাড়ি গাড়িতে উঠো, মানে গাড়ি অনেক যেহেতু জমে গেছে অডিয়েন্স। এইবার আমি সামনে বসলাম, এক ছেলে বলতেছে, আপু আপনারা আমাদের মনের অবস্থা বুঝেন না, তারপর একটা বাঁশ নিয়ে গ্লাসটা ভেঙে দিল। মাই গড, আমরা আমরা তো পুরো অবাক হয়ে গেলাম যে এটা কি হলো। পরে বলছে ছবি আজকে তুলে যেতেই হবে। মানে পরে কি হলো? ছবি তুলে আসতে হয়েছে? আমি পলাশ ভাই নেমে তারপর ছবি তুলে, তারপর কর্তৃপক্ষ যারা ছিলেন ওনারাও এসে ওই ছেলেকে, কিন্তু ওই ছেলে দেখলাম লাস্ট পর্যায়ে কান্নাই করে দিল। আপনার সাথে ছবি তোলাটাই হয়তো বা তার জন্য অ্যাচিভমেন্ট ছিল। আসলে কিন্তু আমার সাথে একা না, ভাইয়ার সাথেও তুলেছেন আর কি, ওই তো ভক্ত, আসলে ভক্ত, ফ্যান। হ্যাঁ। ওকে, খুব ভালো। এই যে সুন্দর একটা আড্ডা হলো, গান কিন্তু আরো একটা শুনতে ইচ্ছে করছে, শুনবো, কিন্তু যেহেতু অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি, যাবার আগে আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমি সবসময় আসলে একটা কথা বলতে চাই যে আপনারা আমাদের গান শুনেন বলে আমরা গান গাই, আমাদের সাথে থাকবেন সব সময়, আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা হয়তো আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। আর এই তো সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণের জন্য এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনাকেও ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। হ্যাঁ আপু, কোন গানটি শুনবো? এই গানটা রিসেন্টলি আসলে রিলিজ হয়েছে, কিন্তু আমার না। এই গানটা গেয়েছে হচ্ছে মেল ভার্সন মাহাতিম সাকিব, আর ফিমেল ভার্সন শারমিন নামে একজন, বেশ ভালো গায়। তো গানটা শুনে আসলে আমি এখনো পর্যন্ত গাইতেই থাকি, গানটা আমার ভীষণ পছন্দের, ওই গানটাই গাই। তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। তুমি দূরে আছো, দূরে থাকো, কাছে আইসো না। আমার মায়ায় পয়রা যাইবা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। আমার মায়ায় পয়রা যাইবা বন্ধু রে, বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা। কাছে আসার পরে
যদি করি গো আঘাত, মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গো হাত, কাছে আসার পরে যদি করি গো আঘাত, মাঝপথে নামায়া যদি ছাইরা দেই গো হাত, হৃদয় ভাঙা যাইব তোমার সইতে পারব না, হৃদয় ভাঙা যাইব তোমার সইতে পারব না, আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে। বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা, আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে। বন্ধু মায়া হইল দারুণ